আন্তর্জাতিক স্তরকে চমকে দিয়ে এই মুহূর্তে ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবং পুতিনকে কিন্তু সমস্ত প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে রিসিভ করতে গেলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপর পুতিনকে কিন্তু তিনি তার গাড়িতে তুলে সাওয়ার করলেন। ঠিক একই রকম সাওয়ার করার চিত্র আমরা দেখেছিলাম চীনে, যখন পুতিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেখানে যান, ঠিক সেখানে তার সুরক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট সেই গাড়িও কিন্তু ট্রাভেল করে। কিন্তু কালকে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে তার নিজের গাড়িতে উঠতে দেননি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। অর্থাৎ এই সফর যত না ডিপ্লোম্যাটিক, তার থেকে অনেক বেশি বন্ধুত্বের, তা কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে বোঝানো হয়েছে। এবং আজকে তো বন্ধুত্বের কথা যখন বলতে হয়, সে বন্ধুত্ব তো আজকে থেকে শুরু হয়নি। এই বন্ধুত্ব 1971 সাল থেকে শুরু হয়েছে, যখন রাশিয়া ভারতের সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিল হানাদারি পাকিস্তানের সঙ্গে লড়াই করার জন্য। এবং যদি সেদিন রাশিয়া ভারতের পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো পৃথিবীর ইতিহাসটাই বদলে যেত। আজকে যে বাংলাদেশিরা ভারত বিরোধী হুমকি বা হুঁশিয়ারি দিয়ে একাধিক স্টেটমেন্ট দেন বিভিন্ন জায়গায়, সেই বাংলাদেশে জন্মই হতো না যদি ভারতীয় সেনারা সে সময় প্রায় 1 লাখ পাকিস্তানের সেনাবাহিনীকে খতম করতে পারতো। ফলে আজকে বাংলাদেশ নেমোখারামি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ভারত তো বিশ্বাসঘাতক নয়। এবং ভারত কিন্তু তা প্রতি পদক্ষেপে বুঝিয়ে যাচ্ছে রাশিয়াকে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন। আগে সে স্টেটমেন্টটা নিয়ে কথা বলা দরকার। তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকা ভারতের উপর শুধুমাত্র শুল্ক চাপিয়েছে কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে কথাটি বলেছেন, তাতে কিন্তু দুরকম বিশ্লেষণ আপনারা করতে পারেন। 1 নম্বর, তিনি আমেরিকার মুখোশটাকে এক্সপোজ করেছেন। 2 নম্বর হলো আমেরিকাকে তিনি পাত্তা অব্দি দিতে চাননি এবং অনেক বেশি ভারত এবং রাশিয়ার সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, যদি আমেরিকা রাশিয়ার থেকে তেল কিনতে পারে, তাহলে ভারত পারবে না কেন? আমেরিকা ভারতের থেকে তেল কেনে, এই কথা কিন্তু আন্তর্জাতিক স্তর সে অর্থে জানতো না। ভারত প্রথমবারের জন্য এক্সপোজ করে দিয়েছিল মাস দুয়েক আগে। কালকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে আমেরিকার পারমাণবিক ঘাঁটিগুলোতে যে তেল ব্যবহার করা হয়, সেই তেল রাশিয়া সাপ্লাই করে। এবং আমি কোট আনকোট আপনাদের জন্য পুতিনের কোটটি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন, যদি আমেরিকা আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে পারে, তাহলে ভারত এই অধিকার থেকে বঞ্চিত হবে কেন? সত্যি তো, একই যাত্রায় পৃথক ফল কেন হবে? তুমি তেল কিনলে কিছু সমস্যা নেই, আমি তেল কিনলে সমস্যা? মানে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে? বিষয়টা সেরকমই দাঁড়ালো। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, একদম কোট আনকোট, আমি রাশিয়ার প্রেসিডেন্টের কথা আপনাদের সামনে তুলে ধরছি, আমি দেখে দেখে বলছি যেন একটা শব্দ এদিক ওদিক না হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তিনি বলেছেন, আমেরিকা তাদের পরমাণু কেন্দ্রগুলোর জন্য কোথায় ব্যবহার করছে বোঝার চেষ্টা করুন, কেন আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমেরিকা তাদের পারমাণবিক কেন্দ্রগুলোর জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কেনা অব্যাহত রেখেছে। সেটা হলো ইউরেনিয়াম, যেটা আমেরিকার পরমাণু কেন্দ্রগুলোকে সচল রাখতে ব্যবহার করা হয়। এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমেরিকা পারমাণবিক কেন্দ্রের জন্য যদি জ্বালানি আমাদের থেকে কেনে, তাহলে ভারত তেল কিনছে, অসুবিধা কোথায়? আপনারা জানলে অবাক হবেন, আমেরিকা তাদের পারমাণবিক কেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার করে, তার 25% সাপ্লাই করে রাশিয়া। এবার আমেরিকা এই রাশিয়াকেই পারমাণবিক হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যায়। ঠিক যেমন পাকিস্তান ভারতকে কথায় কথায় পারমাণবিক হুমকি বা হুঁশিয়ারি দেয়, ঠিক সেরকম ভাবে রাশিয়ার প্রেসিডেন্টের বিপক্ষে স্টেটমেন্ট জারি করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু পরিষ্কার বলেছিলেন, আমরা আমাদের নিউক্লিয়ার সাবমেরিনও ডিপ্লয় করছি রাশিয়ার প্রান্তে। ফলে রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনে রাশিয়াকেই পারমাণবিক হুমকি বা হুঁশিয়ারি দেওয়া ডোনাল্ড ট্রাম্পের যে আসল চরিত্র, সেটাও কিন্তু কালকে পুতিন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। মানে আপনারা যদি পুরো টপিকটা থেকে ভারতকে বাদ দিয়েও ভাবেন, তাহলেও বুঝবেন ডোনাল্ড ট্রাম্প কিভাবে লাগাম ছাড়া দ্বিচারিতা করে যাচ্ছে। কারণ তোমার থেকে আমি তেল কিনছি, তোমার থেকে জ্বালানি কিনছি, আর তোমাকেই ভাই বলছি সেই জ্বালানিতে তোমাকে পুড়িয়ে মারবো। এটা তো ভাই সিরিয়াস দ্বিচারিতা। ডিপ্লোম্যাসিতে দ্বিচারিতার কোনো জায়গা আছে কিনা আমার অন্তত জানা নেই। কিন্তু কালকে রাশিয়ার প্রেসিডেন্ট অন্তত বুঝিয়ে দিয়েছেন, এই গোটা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পকে আর কেয়ার করে না, পরোয়া করে না। এবং আমেরিকার যে ক্রেডেন্সিয়াল, আমেরিকার যে কর্মদক্ষতা, আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি, সমস্ত কিছুকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একা হাতে নষ্ট করে রেখে দিলেন।
আন্তর্জাতিক স্তরের বিশ্লেষকরা পুতিনকে এখন বিগেস্ট অপরচুনিটিস্ট বলছে, এবং অপরচুনিটি শব্দটি নেগেটিভ হইতে নয়, পজিটিভ হইতে। তারা বলছেন যে পুতিন বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কটি খারাপ করেছেন, এর ফলে রাশিয়ার কাছে একটা ওপেনিং খুলে গেছে। কি ওপেনিং? ওপেনিংটি হলো যে রাশিয়াকে গোটা বিশ্ব, স্পেশালি পশ্চিমা বিশ্ব যখন একের পর এক স্যাংশন লাগিয়ে আইসোলেটেড করতে চেয়েছে, এক ঘরে করতে চেয়েছে, তখন ভারত তাদের কাছে মরুভূমিতে মরুদ্যান রূপে একটু জলের দেখা যেমন দিলে আমাদের মন প্রাণ ভালো হয়ে যায়, ঠিক সেরকম ভারতকে তারা দেখতে পেয়েছে। এবং ভারতকে তারা দেখতে পেয়ে ওয়েস্ট করেনি অপরচুনিটিটা, উল্টে পুতিনের মতো প্রেসিডেন্ট এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়েছে। এত বিরোধ, এত মতপার্থক্য, এত বিতর্ক, সমস্ত কিছুকে উপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট তাই স্বয়ং দুদিনের সফরে ভারতে এসছেন, যা কিন্তু ভারতের যে জিওপলিটিক্যাল প্রেজেন্স, পাওয়ার, সেটাকেও কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিল। এবং রাশিয়া পরিষ্কারভাবে ভারতকে যেভাবে পিছন থেকে ব্যাক করেছে এবং ভবিষ্যতেও রাশিয়া যেভাবে ভারতের পাশে থাকবে বলে অঙ্গীকারবদ্ধ হলো, তাতে কিন্তু আমাদের বিশ্বে নতুন জিওপলিটিক্যাল অর্ডার তৈরি হলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই পুরো বিষয়ে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা আপনাদের মাথায় রাখা প্রয়োজন। যে ভারতে কি শুধু রাশিয়ার থেকে লাভবান হচ্ছে? উত্তর হলো না। ভারত রাশিয়াকে যা দিয়েছে, রাশিয়াকে কিন্তু সাম্প্রতিক সময় সেরকম ভাবে কেউ আর ফিরিয়ে দেয়নি। 2022 সালে যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন রাশিয়ার কাছে প্রধান চ্যালেঞ্জের বিষয় ছিল ইকোনমি। কারণ রাশিয়া গোটা বিশ্বে কোনো দেশের সঙ্গে সে অর্থে ব্যবসা বাণিজ্য করতে পারে না, কিছুটা ইরান, কিছুটা চায়না ছাড়া। ফলে ইকোনমি যদি একটা দেশে ভেঙে পড়ে, একটা দেশ ব্যবসা বাণিজ্য শুধু করতে পারে না তা নয়, রাশিয়া যে যুদ্ধে এঙ্গেজ হয়েছিল সেটাও কিন্তু ধ্বংসের মুখে দাঁড়িয়ে পড়তো। ভারত কিন্তু লাগাতার রাশিয়ার থেকে তেল কিনে রাশিয়ার ইকোনমিকে দিনের পর দিন সাপোর্ট করেছে। হয়তো ভারতের লাভ সেখানে বেশি, কিন্তু রাশিয়াও তো ভারতের থেকে এই সুবিধাটা পেয়েছে। উল্টে বিভিন্ন ওয়ার্ল্ড যে সামিট গুলো আছে, G7 বলুন, কোয়াড বলুন, মানে এই সকল সামিট গুলো, কিংবা সাংহাই কোঅপারেশন বলুন, এই সকল সামিট গুলোতেও কিন্তু সম্পর্ক এবং সমীকরণগুলো বদলাতে শুরু করে। যেমন কোয়াডে আমেরিকার সঙ্গে ভারত দূরত্ব মেনটেন করেছে এবং রাশিয়াকে খুল্লাম খুল্লা সাপোর্ট করেছে এসসিও সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ জিওপলিটিক্যাল সারফেসে, আন্তর্জাতিক স্তরে কিংবা রাষ্ট্রসংঘে যেখানে যেখানে সমর্থন রাশিয়ার প্রয়োজন ছিল, ভারতও কিন্তু কুণ্ঠাবোধ করেনি সেই সমর্থন দিতে। ফলে আলটিমেটলি এই সম্পর্ক শুধুমাত্র জিওপলিটিক্যাল সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন না, বিশেষজ্ঞরা বলছেন এক নিখাদ বন্ধুত্ব। একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, আমি দেখছিলাম যে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে পুতিনের ছবি, প্রায় 25 বছর আগের একটি ছবি, এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একইভাবে রাশিয়ার প্রেসিডেন্টকে ওয়েলকাম করছেন। তা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে 25 বছর ধরে, হয়তো আরো বেশি, একটা রাষ্ট্রের সঙ্গে একইভাবে সম্পর্ক রাখা একার পক্ষে সম্ভব হয়নি যদি ভারত না ইকুয়ালি এই সম্পর্কে নিজেদেরকে ইনভলভ করতো। আপনি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে দেখুন না, 6 মাসে, আরো স্পেসিফিকলি বললে লাস্ট 3 মাসে আমেরিকার সঙ্গে যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল, সেটাকেই তিনি ভেস্তে রেখে দিয়েছেন, বদলে রেখে দিয়েছেন। আজকে পুতিন কিংবা রাশিয়া যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কটা ইকুয়ালি উইথ রেসপেক্টফুল ম্যানারে ট্রিট করেছেন, তার সুফল কিন্তু আজকে এই নতুন জিওপলিটিক্যাল অর্ডার, যে অর্ডারে আমেরিকার প্রভাব প্রতিপত্তি কিন্তু আর চোখে দেখা যাচ্ছে না। নিউক্লিয়াস কিন্তু ভারত। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।